নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মন নিয়ে অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার বিষয় দুরন্ত ও অমনোযোগী শিশু। পড়াশোনায় কম বেশি অমনোযোগিতা বা দুরন্তপনা সব শিশুদেরই কম বেশি স্বভাব বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্য যখন একটা সমস্যায় পর্যবসিত হয় তখন কিন্তু সত্যিই তা চিন্তার বিষয় হয়। আসলে অভিভাবক বা বাবা মারা প্রাথমিক অবস্থায় কিন্তু এই ধরনের সমস্যা ধরতে পারেন না, বা ধরতে পারলেও নিজের শিশুর ক্ষেত্রে মেনে নিতে একটু সমস্যা হয়। কিভাবে চিনে নেব আমরা এই ধরনের শিশুদের, আর সঠিক পথে চিকিৎসা করলে তারাও কি সুস্থ স্বাভাবিক জীবনস্রোতে ফিরতে পারে? কি বলছেন আমাদের বিশেষজ্ঞরা আজকে? আসুন জেনে নিই। আমাদের সঙ্গে আমরা স্টুডিওতে পেয়ে গেছি দুই বিশেষজ্ঞকে, ডক্টর আশিস মুখার্জি, প্রফেসর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, এবং ডক্টর এডি মহাপাত্র, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্যাভলভ মেন্টাল হসপিটাল। আর আছেন আপনারা, আমাদের বন্ধুরা। অনুষ্ঠান একটু অগ্রসর হলে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে, সমস্যা নিয়ে আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 24235222, 24235223। একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এখন তো আসলে আমাদের প্রতিযোগিতার যুগ, আমরা সবাই ছুটে চলেছি। তো এই ছুটে চলা অবস্থায় বাবা মাদের চাহিদা আশা অনেক বেড়ে গেছে। অস্থিরতা, চঞ্চলতা ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড বেশি। তো এডিএইচডি, এই যে শব্দটা ডক্টর মুখার্জি, এই অস্থির আর চঞ্চল শিশু বলতে কি আমরা এডিএইচডি বুঝি? এটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রধানত শিশু মনের একটা মানসিক অসুখ বলতে পারেন, বা কিছু সমস্যা বলতে পারেন, যেখানে মূলত তাদের তিনটে অসুবিধা থাকে। একটা হচ্ছে তাদের অমনোযোগিতা থাকে ভীষণ বেশি রকমের, এবং 2 নম্বর থাকে তারা ভীষণ রেস্টলেস হয় বা হাইপার অ্যাক্টিভ হয় এবং এক জায়গায় যেন বসে থাকতে চাইছে না। এবং তৃতীয়ত যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ইম্পালসিভিটি হয় এদের ভেতরে, ভীষণ একটা যেন আবেগপ্রবণ হয়। কোনো কিছু করতে হবে, একটা সাইকেল চালাতে হবে, সেটা প্রচন্ড জোরে চালাতে হবে। কোনো কিছু করতে হবে, একটা প্রচন্ড দ্রুততার সাথে করতে হবে। আবেগের উচ্ছ্বাসটা প্রচন্ড, আবেগের প্রকাশটা সাংঘাতিক, কন্ট্রোল করতে পারে না। আচ্ছা, বেশ। এবং এটা হবে বয়সের, মানে বয়স অনুযায়ী যেরকম হওয়া উচিত। ধরুন একটা 4 বছরের বাচ্চা, সে তো দৌড়বেই, এটা স্বাভাবিক, কিন্তু এর বয়সের অনুপাতে অনেক বেশি যেন তার অ্যাক্টিভিটিটা হচ্ছে। এটা বাচ্চাদের শুরু হলেও 3-4 বছর নাগাদই শুরু হয় সাধারণত, বোঝা যায়, কিন্তু এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও দেখা যায়। বেশ। আসলে এই অস্থিরতা বা চঞ্চলতা যাই বলি না কেন, বা পড়াশোনায় মন না দেওয়া, এটা প্রথম অবস্থায় বাবা মারা কিন্তু সত্যি বুঝতে পারেন না, ভাবেন সব শিশুরই এটা বোধহয় একটা বৈশিষ্ট্য এবং বকাঝকা করেই বোধহয় ঠিক হয়ে যাবে। তো ডক্টর মহাপাত্র, এই যে যখন আপনার চেম্বারে এই ধরনের সমস্যা নিয়ে আসছে বাবা মারা, তখন সবার ক্ষেত্রে তো সব লক্ষণ সমান হয় না। জেনারেলি সাধারণত এই ধরনের শিশুদের কি কি লক্ষণ আমরা দেখতে পাই? আমরা লক্ষণগুলো দেখতে পাই, প্রথমে আমরা পেশেন্ট পার্টি অর্থাৎ পেরেন্টসদের সঙ্গে আমরা কনসাল্ট করি। পেরেন্টসরা অভিযোগ করেন, দেখুন স্যার, আমার বাচ্চা এক জায়গায় স্থির থাকতে পারে না, একটা মেয়েরও পড়াশোনা বা বইয়ের সঙ্গে কনসেন্ট্রেট করতে পারে না, স্কুল থেকে একই রিপোর্ট পাই। আবার আমরা প্রশ্ন করি, তাহলে আপনাদের কি অবস্থা থাকেন? না, আমরা ঠিক তার পিছনে ঠিক একই অবস্থা আমরা ছুটতে থাকি, মানে তাকে বাধা দেওয়ার জন্য। একটা জায়গায় শুধু পড়াশোনা নয়, একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে এসে থাকে না। এখন এই ক্লাবটা নিয়ে থাকলো, এই ক্লাবটা ছেড়ে দিয়ে আবার গ্লাসটা নিয়ে থাকলো, গ্লাস ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় থাকলো, মানে ইম্পালসিভিটি, হাইপার অ্যাক্টিভিটি যে থাকে, অসম্ভব ভাবে ওরা ভীষণভাবে হাইপার, খুব রিস্কলেস কাজ করতে বসবে, ভাঙচুর করতে শুরু করবে, মিথ্যে কথা বলবে, এবং তারা সমস্ত কিছু অ্যাটেনশন, তার মানে কি পড়াশোনাতে ভাঙচুরটা কি সব সময় তারা করে? মানে তারা যে রেস্টলেস, ওটা যে ভেঙে যাচ্ছে তাদের খেয়াল নেই। আচ্ছা, ওটা যে রিস্ক, হাইপার রিস্ক যাচ্ছে তাদের খেয়াল নেই। ক্লাসের পড়াগুলো ঠিক ভাবে ওরা নোটবুকে নোট করে না, ব্যাগের মধ্যে বইগুলো ঠিক ঢোকায় না, পেন্সিল রাবার গুলো হারিয়ে দিয়ে চলে আসে। তার মানে আমরা হারিয়ে দিয়েছি কথাটা আমরা বলি, ওটা যে হারিয়ে যাচ্ছে তাদের মাথায় নেই। এটা যে কপিরাইট করতে হবে ব্যাকবোর্ড থেকে, সেটা তাদের মাথায় নেই। ওটা একটা ব্রেঞ্চে বা কোথাও একটা সিটে বসতে পারে না এরা। তখন কিন্তু ওরা ফলো করে টিচাররা তখন কিন্তু গার্জেন কল করে, পেশেন্ট পার্টি অর্থাৎ পেরেন্টসদের সঙ্গে কিন্তু কনসাল্ট করে, ডেকে পাঠায়। তখন পেশেন্ট পার্টিরা অর্থাৎ পেরেন্টসরা তখন ভাবে, না আমার বাচ্চা অসুস্থ, কিন্তু এটা ইগনোর করে গেছি আমরা।
আমরা যেহেতু টিচাররা বলছি বলে যে অসুস্থ বা এ পারছে না, আপনি কাউন্সিল করুন বা কনসালটেশন করুন কারোর সঙ্গে, এটা তখন মাথায় এলো। কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি বাচ্চা বাড়ির মধ্যে স্থিরভাবে থাকে না। আমরা ঠিক এই অস্থিরতাকে আমরা নিজেরাই অস্থির হয়ে পড়ি তাকে সেভ করার জন্য। অ্যাকচুয়ালি গল্পটা কিন্তু ওই মায়েরা অস্থির। আচ্ছা, ওই অস্থির বাচ্চার ক্ষেত্রে যদি আমরা একটু স্থিরভাবে মেনটেন করি, তার কথাগুলোকে মন দিয়ে আমরা শুনি, ওরা ভাঙছে তাকে প্রতিবাদের তীর্যকভাবে প্রতিবাদ না করে, হাইপার ভায়োলেন্স না করে যদি শান্তভাবে শুনি, তাহলে কিন্তু বাচ্চাটা অনেকটা কিন্তু আমরা স্থির হওয়ার প্রবণতা থাকবে। একদমই। এই অস্থিরতা চঞ্চলতা সূত্রেই বলছি, ধরুন যারা গেল আপনার কাছে চেম্বারে এই লক্ষণগুলো নিয়ে, আপনারা কি তাদের কিভাবে মানে কি ভাবে আপনারা কনক্লুশনে আসেন যে তাদের এই সমস্যা হচ্ছে? সেটা কি কোনো পরীক্ষা, কোনো টেস্ট, নাকি কারণ সব বাচ্চার তো সব লক্ষণ সবার সমান হবে না, তাহলে কিভাবে সেটা বুঝতে পারি? না, তখন বাচ্চাদের আমরা প্যারেন্টসদের কল করি, বিশেষ করে মা বায়োলজিক্যাল রিপোর্টগুলো আমরা কালেকশন করি। পরিবারে প্যারেন্টসদের মধ্যে সম্পর্কগুলো কেমন সেটা খবর নেই, যে পরিবারে বাচ্চাটা বিলং করে সেই পরিবার এনভায়রনমেন্টটা কেমন, মানে কি বলা আছে, খুব অশান্তিঘর পরিবেশের মধ্যে আছে কিনা, ডোমেস্টিক্যাল ভায়োলেন্স হয় কিনা, প্যারেন্টসের মধ্যে দুজনের মধ্যে বিচ্ছেদ সম্পর্কের মধ্যে আছে কিনা, কোনো ইনফিউরিটি কমপ্লেক্সের মধ্যে শিকার হচ্ছে কিনা বাচ্চা, কোনো সামাজিক সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে কিনা সে পরিবার, সেটা বাচ্চা রিলেটেড হচ্ছে কিনা, অনেকগুলো প্রশ্ন জানতে হয়। কেস হিস্ট্রি বলা হয়, এগুলো আমার কেস হিস্ট্রি নেই, বায়োলজিক্যাল রিপোর্ট নিতে হয়। মায়ের পেটে থাকাকালীন বাচ্চাটা কি অবস্থা ছিল সেটা মায়ের সাইকোলজিক্যাল ইনফরমেশন আমরা নেই, তখন মায়ের মেন্টাল অবস্থান কেমন ছিল, খুব অ্যাংজাইটির মধ্যে ছিল কিনা, ভয়ের মধ্যে ছিল কিনা, কোনো স্ট্রেসফুল মাইন্ডে ছিল কিনা, এগুলো আমাদের খবর নিতে হয়। এবার ওই অবস্থায় মারা কি কি লাইফস্টাইল লিড করবে সেটা আমি খবর নিতে হবে, যেমন স্মোক করছে কিনা, কিংবা ড্রিঙ্ক করছে কিনা, কিংবা সেই অবস্থায় ডোমেস্টিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে কিনা, এটা আমার খবর নেই। সেকেন্ড খবর নেই বায়োলজিক্যাল রিপোর্ট, অর্থাৎ 36 উইকস বাচ্চা যে ছিল, মেটারনিটি ডিপার্টমেন্ট সেখানে কিভাবে ওকে চেক আপ করছে, কিভাবে বাচ্চাটাকে রেস্কিউ করে পৃথিবীতে আনছে, ওই প্রসেসিং এর জায়গায় যদি কোনো কনফ্লিক্ট থাকে তাহলে আমাদের রিপোর্ট থাকবে আমাদের এই নিউরো ট্রান্সমিটারের কোনো প্রবলেম সেটা আমাদের চোখে পড়ে যায়, বা নিউরো কেমিক্যালি কোনো প্রবলেম আছে, কিংবা নিউরো ট্রান্সমিটারের মধ্যে যেটা আছে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট এসে যায়। একদমই। আমরা আসলে আমাদের চারপাশে এরকম অস্থির চঞ্চল বাচ্চা দেখলেই পরিবারের চারপাশের মানুষজন, আত্মীয় স্বজনরা অনেক সময় বলতে শুনেছি যে তারা বলে থাকেন যে ওর বাবা মার থেকে এটা হয়েছে, বা অন্য কোনো কারণে, কোনো পারিবারিক কোনো প্রভাবের জন্য, বা কোনো জেনেটিক কারণে হচ্ছে। এই ব্যাপারটা জানতে চাইবো, সত্যি কারণটা কি? তার আগে একজন বন্ধু বোধ আমাদের সঙ্গে ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মদন দাস বলছি, হ্যাঁ, গোয়ালপুর মুন্সিয়ার থেকে। আচ্ছা, আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেটা 4.5 বছর বয়স। হ্যাঁ। আর তার মানে বড্ড মানে দুষ্টুমি করে আর কি, ঠিক আছে। আর মানে পড়াশোনায় মন নেই, এখনো ছোটাছুটি করছে, এই মামার বাড়ি থেকে এলো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ, তার মানে মনোযোগের জন্য মানে কি করা যায় আর কি, মানে যাতে মানে একটু পড়াশোনা করে, বা মানে একটু মানে হ্যাঁ, পড়াশোনায় মন নেই, কি করবেন তো, খুব ছোটাছুটি করছে, দুরন্তপনা করছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। যিনি ফোন করেছিলেন, যিনি বন্ধু, হ্যাঁ, তো 4.5 বছর বয়সের বাচ্চা স্কুলে যাচ্ছে, এটা সাধারণভাবে পৃথিবীর সমস্ত নিয়ম অনুযায়ী হওয়া উচিত নয়। 6 ঘন্টা 7 ঘন্টা তার স্কুলে থাকার কথা নয়, তবু আমাদের দেশে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় একটা জিনিস দেখতে হবে, তার কাছে সে যে বাড়িতে থাকছে কিরকম ভাবে থাকছে। হতে পারে সেই যখন বায়না করছে আপনারা সঙ্গে সঙ্গেই যেন তাকে কিছু এনে দিচ্ছেন, ফলে কি হচ্ছে, সে আরো বেশি সেগুলোর দিকে যাচ্ছে, এবং ওর যে ব্যাড বিহেভিয়ার গুলো আছে সেগুলো যেন এনকারেজ না করা হয়। চিৎকার করলে জিনিস পাবে না, তুমি যদি ভালো থাকো, তুমি যদি ঠিকঠাক ভাবে সবকিছু করো, তাহলেই তুমি জিনিসপত্র পাবে। আর দুষ্টুমি বাচ্চা তো করবেই, তো দুষ্টুমিটাতে আপনি মাঠেও নিয়ে যেতে পারেন বাচ্চাকে, একটু মাঠে গিয়ে ফুটবল খেলো, আরো জোরে জোরে, আরো জোরে দৌড়ো তুমি। হ্যাঁ, স্কুলে আপনি কথাবার্তা বলতে পারেন, যে বাচ্চার যদি স্কুলে প্রবলেম হয়ে থাকে তাহলে স্কুলের টিচারকে আপনি বলুন যে বাচ্চাকে প্রথম বেঞ্চে বসাতে বা সাইড বেঞ্চে বসাতে, এবং বারবার, যেহেতু ওর মনোযোগটা কমে যাচ্ছে আমাদের শুনে মনে হচ্ছে, যে হয়তো তাকে যেন বারবার প্রশ্ন করলে পারে হয়তো মনোযোগটা আবার ফেরত আসতে পারে। কিন্তু যদি এটা দেখেন এসব করেও ঠিক হচ্ছে না, এবং বাড়িতে অবশ্যই যেন কনফ্লিক্ট না থাকে, মানে ধরুন মা বাচ্চাকে মারধর করছে, অন্যায় করছে ডেফিনেটলি, সেক্ষেত্রে
কোনো দ্বন্দ্ব যেন না থাকে, বাবা মা মায়ের যেন মধ্যে বলছেন। মাকে যেন সেই সময় শাসন না করা হয়, পরবর্তী সময় আলাদা করে করা হয়, যাতে বাড়িতে বাবা মা বা অন্যান্য লোকরা যেন একই অ্যাম্পলিফায়ারের অনেকগুলো স্পিকারের মতো কাজ করে, একই কথা বলে। নয়তো বাচ্চা মাঝখান থেকে ইমোশনালি আপনাদেরকে ব্ল্যাকমেল করে বাচ্চা কিন্তু জিতে যাবে আলটিমেটলি, যেটা আপনারা সামলাতে পারবেন না। একদম ঠিক। আর একজন বন্ধু ফোনে অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, মনি রায়। বলুন আপনার সমস্যা। আমার ছেলের বয়স প্রায় 7 বছর বয়স। হ্যাঁ, কিন্তু ও খুব দুরন্ত। আমার মনে হচ্ছে ও এডিএসডি। আমি এত ডাক্তারবাবুকে দেখিয়েছি, তো ওনারা বললেন যে মানে এডিএসডি, ডাক্তারবাবু যেরকম বললেন সেরকমই সিমটম। আর ও কথা যখন বলে, ধরুন ভাত খাবো বলবে, তখন শুধু ভাত বলে দেবে, মানে পুরো কথাটাকে কমপ্লিট করে না। আচ্ছা। যেটুকুনি দরকার ওই একটা হ্যাঁ কি না এরকম করে ছেড়ে দিচ্ছে, যার জন্য পড়াশোনা থেকেও খুব পিছিয়ে পড়ছে। তো আমরা খুব চিন্তায় রয়েছি, মানে এটা কি করলে আমরা ও ঠিক হবে বা ঠিক স্বাভাবিকভাবে ফিরবে, স্বাভাবিক জীবনে ফিরবে। বেশ, আপনি সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা উত্তর দিচ্ছেন, শুনতে থাকুন। উনি খুব চিন্তায় আছেন। হ্যাঁ, চিন্তা হচ্ছে এটা এডিএইচডি ব্যাপারটা কোনো রেফারেন্স উনি বললেন, কিন্তু সিমটমগুলো উনি ঠিক বললেন না। ইনি বললেন যে শুধু ভাত কথাটা বলছে, বাকি উনি সেন্টেন্সটা ইউজ করছেন না। আমার মনে হচ্ছে এই চাইল্ডটাকে কিন্তু আমরা খুব ওভার প্রোটেক্ট, ওভার কেয়ার, ওভার পারমিসিভ, ওভার লাভ, এই শব্দগুলো দিয়ে সারাদিন আমরা চাদরে মুড়ে রেখেছি। অর্থাৎ ওর হয়ে কিছু কাজ আমরা কিন্তু সবসময় করে দিচ্ছি। ওর সম্পূর্ণ কথাগুলো বলার আগে আমরা ওগুলো বুঝে নিচ্ছি, ওর চাওয়ার আগে আমরা বুঝে নিচ্ছি, ওর ক্রাইসিসটা কিন্তু আমরা বুঝতে দেইনি। আমরা ওর যে ডিলে গুলো, এদের কোনো ফিলিংস নেই। অর্থাৎ সবটা কিন্তু ওভার প্রোটেক্ট, ওভার কেয়ারের মধ্যে কিন্তু ওকে রেখে দিয়েছি, যার ফলে খুব সহজে ও পেয়ে যাওয়ার অভ্যেসটা তৈরি করেছে। তাই ভাত শব্দটা কিন্তু পুরোপুরি না বলে সে কিন্তু বুঝে নিচ্ছে মা ও ভাত খেতে চাইছে। তার মানে এই যে কথাগুলোর মধ্যে দিয়ে এই 0 বয়স থেকে, যেটা একটু আগে আমি এর আগে বলেছিলাম কাউকে, যে 0 বয়স থেকে বিফোর অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত বাচ্চাদের নিউরো ট্রান্সমিটারে হাইপোথ্যালামাসের একটা গ্ল্যান্ড কাজ করে। সেই গ্ল্যান্ডটা কিন্তু 12 বছর পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকে, তারপরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যে গ্ল্যান্ডটাকে বলা হয় থাইমাস গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা কিছু কাজ করে কিন্তু পেরেন্টসরা যেমন বাইরে থেকে গাইড করে যে কোনটা ভালো কোনটা ভালো নয়, এটা করা উচিত ওটা করা উচিত নয়, এটা তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব নয়, এই শব্দগুলো কিন্তু এরা ওই থাইমাস গ্ল্যান্ড কিন্তু রিমোট করে। কিন্তু আমরা বাইরের পেরেন্টসরা যদি বাইরে থেকে সমস্ত দায়িত্বগুলো কেড়ে নেই, তার ইচ্ছেগুলো ওর জানার আগে আমরা বুঝে যাই, ওর ক্রাইসিস গুলো কিন্তু তার ফিল করার আগে আমরা তাকে যদি বুঝিয়ে দেই, তখন কিন্তু ওই থাইমাস গ্ল্যান্ড কিন্তু আর কাজ করতে পারে না। এইভাবে যদি তাকে সেইভাবে রিমোট করে আমাদের অজান্তে এইভাবে তার প্রতি যদি আমরা সেভাবে সেটিং থাকি, তখন কিন্তু 12 বছর পরে কিন্তু এটা আর কাজ করে না। তখন বাচ্চারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাচ্চারা কিন্তু অপরের উপর নির্ভর হয়, তারা সহজে পেয়ে যাওয়ার অভ্যেসগুলো বেড়ে যায়, তারা কিন্তু নিজেদের ইচ্ছেগুলো খুব হাইপার অ্যাক্টিভিটিস খুব ক্রিয়েটিভ করে, অর্থাৎ অ্যাগ্রেসিভ মুডে তার ইচ্ছেগুলো পূরণ করে নেয়। তখন কিন্তু আমরা দিতে বাধ্য হই। ততক্ষণে ছেলেটার বয়স 12 বছর, সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পা দিয়েছে, তখন কিন্তু আরেক সমস্যা। এইগুলো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এটা এডিএইচডি কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার উনি বলছিলেন, যদিও চিকিৎসকের সঙ্গে আলোচনা করেছেন, উনি যেটা বলছেন যে বাচ্চা কথা বলছে না, হয়তো এটা হতে পারে যে তার হয়তো মানসিক আর কোনো প্রবলেম থাকতে পারে, বিশেষ করে হয়তো মেন্টাল রিটার্ডেশন সামান্য থাকলেও থাকতে পারে। এক্ষেত্রে মনে হয় চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া। উনি শুধু ভাত কথাটা বললেন, আর কথাগুলো উনি বললেন না। হয়তো আকার ইঙ্গিতে করছে, সমস্ত কথাগুলো হয়তো তার একটু সাথে করে মুখ বলছে। খুলে কথা বলা উচিত একদম সবসময়, কারণ বাচ্চারা ইনিশিয়ালি লিপ রিড করে, এবং সেই জায়গাটায় কিন্তু মুখ খুলে কথা বলা উচিত, আরো বেশি কথা বলা উচিত। এর জন্য আমরা পেরেন্টসদেরকে ওদের কাছে কিন্তু আমরা বোবা হয়ে যাব, আমরা বুঝতে পারছি না। আপনি এই মাত্রই বললেন সেটা, যে আমরা কিছু করে দেব না। ঠিকই। এই যে অস্থির অমনোযোগী বাচ্চা, এর পিছনে আমরা ভাবি যে হয়তো এখন যেভাবে বাচ্চাদের আদর দেওয়া হচ্ছে, প্যাম্পার করা হচ্ছে, না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছে, সেটা কি কারণ, নাকি গর্ভধারণের সময় কোনো সমস্যা এর পিছনে কারণ আছে? আমরা জেনে নেব ডক্টর মুখার্জি, এর কারণটা কি, কেন এই ধরনের সমস্যা সৃষ্টি? আসলে অনেকগুলো জিনিসকেই কারণ হিসেবে ধরা হচ্ছে, কিন্তু এখন অবধি যেটা সব থেকে বেশি প্রমাণিত হয়েছে বা সব থেকে মনে হচ্ছে বেশি বিজ্ঞানের চোখে, সেটা হচ্ছে জেনেটিক কারণ একটা আছে। এক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ, যে কোনো একজনের যদি এডিএইচডি থাকে, তার ফ্যামিলিতে প্রায় 50 গুণ বেশি চান্স থাকে আর কারো এডিএইচডি হওয়ার। এরকম যদি দেখা যায় যে কোনো যমজ বাচ্চার একটি বাচ্চার এডিএইচডি হয়েছে, সেক্ষেত্রে আরেকটি বাচ্চার এডিএইচডি হওয়ার চান্স প্রায় 90% থাকে।
এগুলো ইন্ডিকেট করে যে হয়তো জেনেটিক একটা লোড আছে। এবং আমরাও অনেক জায়গায় দেখেছি, আমি বা ডক্টর মহাপাত্র অনেক সময় দেখেছি যে আমাদের চেম্বারগুলোতে এরকম এসেছে যে বাবা সেও অস্থিরমতি, বাচ্চাও অস্থিরমতি বা মা অস্থিরমতি। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে গর্ভাবস্থায় যে প্রবলেমগুলো হতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি মায়ের থাকে, কোনো কিছু খাবারে হতে পারে প্রবলেম, যেমন গ্লুটেন জাতীয় জিনিস বেশি খেলে পরে, সুগার জাতীয় জিনিস বেশি খেলে পরে, কফি বেশি খেলে পরে প্রবলেম হতে পারে। বারবার ইউএসজি করলে সেটা হতে পারে। আর আজকাল তো ইউএসজি তো প্রতি ঘন্টা একবার করে হয়। আর এছাড়া ফরসেপ করে যদি বাচ্চারা, আজকাল ফরসেপসে তো নরমালি হয় না, কিন্তু বাচ্চা যদি প্রিম্যাচিওর বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা দেখা গেছে যে এই ব্যাপারটা বেশি হয়, এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট। মানে কত সাধারণভাবে প্রিটার্ম বেবি যেগুলো বলি সেগুলো হচ্ছে 36 উইকসের আগে যেগুলো ডেলিভারি হচ্ছে, মানে অন্তত 1 মাস আগে ডেলিভারি হয়েছে যারা। ইভেন কি ওয়েটটা যদি বিলো থাকে, অবশ্যই মানে প্রপার ওয়েটে যদি না আসে, সেটা তার সম্পূর্ণতা আসেনি। এছাড়া ব্রেনে আরো কিছু নিউরোট্রান্সমিটার প্রবলেম থাকে, যেমন ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার আছে, সেটা সাধারণভাবে আমাদের রিওয়ার্ডিং, এবং সেই জায়গায় সেই সিস্টেমটা যদি কাজ না করে ভালো, বা ব্রেনের যে আসল জায়গাটা যে কারণে আমরা মানুষ হয়েছি, যে ফ্রন্টাল লোব যদি একটু কম কাজ করে, সেক্ষেত্রেও দেখা গেছে যে এডিএইচডি হওয়ার চান্স বেশি। এছাড়া কোনো রকম ইনফেকশন যদি খুব অল্প বয়সে হয়, যেমন মেনিনজাইটিস এটসেট্রা। আমরা অবশ্যই বাকি কারণগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে একজন বন্ধু বোধহয় অপেক্ষা করছেন অনেকক্ষণ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমার ছেলে। হ্যালো। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে? আমি কমল বলছি, লুধিয়ানা, পাঞ্জাব থেকে। হ্যাঁ, বলুন আপনার সমস্যা। হ্যাঁ, আমি কমল বলছি। হ্যাঁ, আমরা শুনছি, আপনি বলুন আপনার সমস্যা। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আমার ছেলে বয়স 18 বছর। মানে ক্লাস 10 এর যে রেজাল্ট করেছে খুব ভালো করছে, 97%। তারপর এখন ক্লাস 3 উঠে নন মেডিকেল নিচ্ছে আর কি, পিসিএম ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে। ও এখন না মানে একটু পড়ায় মনোযোগ একদম নাই, এখন কি করে? 18 বছর অবধি ঠিক ছিল তো? হ্যাঁ। এখন পড়ায় মনোযোগ নেই, তাই তো? ঠিক আছে, পড়ায় মনোযোগ মানে কি, মানে চঞ্চল বেশি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, ভালোই রেজাল্ট করেছিল এই অবধি। ওটা এডিডির ব্যাপারটা না হতে পারে। আসলে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পা দেওয়ার পর ওর সমস্ত হরমোন সেকশন গুলো চালু হয়ে যায়, যার ফলে সে খুব চঞ্চলতা, অস্থিরতা, যার ফলে টিনেজ স্টেজে যখন চলে আসে। এটা কিন্তু কমন, বাচ্চাদের ক্ষেত্রে একটা কমন সিমটম থাকে। এখন সে পড়তে চাইছে না, সেই মুহূর্তে তার কি স্ট্যাটাসে সে লাইফ বিলং করে, সে কোনো একটা বাইরের এক্সিস্টেন্স কোনো ইনফরমেশন বা অ্যাডিকশনে আছে কিনা, মানে বয়ঃসন্ধির যে কমন সমস্যাগুলোর মধ্যে ইনভলভ আছে কিনা, যেটা তার কমন একটা কমিটমেন্টের জায়গা থেকে সে ল্যাগ হয়ে যাচ্ছে, এটা হয়তো মা আমাদের কাছে একটা প্রশ্ন রাখতে পারে। এটা আমরা এই অস্থির অমনোযোগী সন্তান শিশু নিয়ে আলোচনা করছিলাম, তাদের সঙ্গে আরো কিছু সমস্যা আছে কিনা এই সমস্যাগুলোর সঙ্গে, সেই নিয়ে আমরা আলোচনা করব। একটা ছোট্ট বিরতি, এখন সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম অস্থির অমনোযোগী ছেলে মেয়েদের, শিশুদের নিয়ে। আমরা কারণগুলো দেখছিলাম যে কেন এই অস্থিরতা, কেন এই অমনোযোগিতা। তার কারণ হিসেবে ডক্টর মহাপাত্র আপনি বলছিলেন যে গর্ভধারণের সময় অনেক রকম কমপ্লেক্সিটিস, অনেক জটিলতা আসতে পারে। সে বিষয়ে আমরা যাবো। একজন বন্ধু বোধহয় ফোনে অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কে আছেন? নমস্কার। বাঁকুড়া থেকে। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। ম্যাম নমস্কার আপনাদের সকলকে। হ্যাঁ, নমস্কার। ম্যাম বলছিলাম আমার একটা ভাগনা 3 বছর বয়স। হ্যাঁ। সে মা বাবা মামা এরকম কিছু কথা বলে, আর বেশিরভাগ টাইমটা ও ওর নিজের মতন করে কাটায়। আচ্ছা। আমরা যে সমস্ত কথা বলি সেগুলো করে খুব খুব কম কম, নিজের মধ্যে ব্যবসা করার পরে, কিন্তু সেরকম কোনো একটা স্বাভাবিক ছেলে যেমন কথা বলে কথাগুলো বলে না। আচ্ছা। তার মধ্যে স্পিচ থেরাপি করানো হচ্ছে, কিন্তু কোনো ডেভেলপ হয়নি।
আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আরেকজন বন্ধু আছেন সঙ্গে আমাদের। হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলছি, হ্যাঁ, আমার নমস্কার। মেয়ের বয়স হচ্ছে 2 বছর 3 মাস, হুম। কিন্তু ও ঠিক পুরোপুরি কথা এখনো মানে বলছে না আর কি। আচ্ছা। আর এমনিতে খুব চঞ্চল। তা মানে কিছুদিন আগে ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলছিলেন যে কানের সুর ঠিকঠাক শুনতে পাচ্ছে না, কিন্তু উনি টেস্ট করেছেন যে হ্যাঁ ঠিকঠাক শুনতে পায়, কিন্তু ও কথা বলার ইচ্ছে বিশেষ নেই। ও আকারে ইঙ্গিতে ইশারায় ঠিকঠাক দিয়ে দেয় আর কি। তো কথা বলার ইচ্ছেটা নেই, বলতে হ্যাঁ চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বেশ। তো আমি এটা মানে কোথায় ডাক্তার কোথায় দেখাতে চাই, বা এরা এই ধরনের কিছু সাহায্য কোথায় পাওয়া যাবে যদি আপনি সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছেন আমাদের বিশেষজ্ঞরা। আর কোনো বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো। না, যিনি প্রথম বন্ধু ফোন করেছিলেন যে 3 বছর বয়স, ফোন করেছিলেন যে 3 বছর বয়স, বাচ্চা এখনো কথা বলছে না, বলতে পারছে না। এই দুজনের প্রশ্নগুলোই প্রায় কাছাকাছি। তো আমি একসাথেই দুটো উত্তর দিই। প্রথমে জানতে হবে যে বাচ্চা গর্ভাবস্থাকালীন বা বাচ্চা ডেলিভারির সময় কোনো প্রবলেম মায়ের আদৌ হয়েছিল কিনা, বাচ্চার সময় মতো কেঁদেছিল কিনা, বাচ্চার বসা হাঁটা দাঁড়ানো এগুলো টাইমলি হয়েছিল কিনা। যদি এগুলো না হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে বাচ্চার হয়তো ব্রেনে কোনো আঘাত আছে। সেক্ষেত্রে বাচ্চার প্রপার ট্রিটমেন্ট করে বাচ্চার কারণটা বার করা উচিত, এবং ধরে নিতে হবে যে এগুলো সব একটু দেরি করে করে হবে। কিন্তু এছাড়া স্পিচ থেরাপি যে করানো হচ্ছে বাচ্চাটিকে, সেক্ষেত্রে আমার মনে হয় স্পিচ থেরাপি মা বাবাকে করানো অনেক বেশি প্রয়োজনীয়। কারণ সারাক্ষণ, হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা মা বাবার প্রয়োজনটা আসলে মা বাবা এত বেশি অ্যাটেনশন বাচ্চার প্রতি দেন, বাচ্চা কথা বলার আগে মা বাবা বুঝে নেন বাচ্চা কি চাইছে, অর্থাৎ বাচ্চার সমস্ত ব্যাপারটা আমরা বুঝে নেই, যার ফলে বাচ্চার কথা বলতে জানে, ইশারা এসে বুঝে দিচ্ছে এবং আমরা কাজটা করে এবং তার কাজটা আমরা করে দিচ্ছি। স্বাভাবিক কারণে ওরা ডিলে হচ্ছে, এর ফলে ডিলে মাইলস্টোন, দেরি করে হাঁটা, দেরি করে কথা বলা। এই জায়গাটা কিন্তু পেরেন্টসদের অনেকটা অবদান আছে। যদি তারা এইভাবে থাকে তাহলে বাচ্চা আরো ডিলে করে যাবে। একদম। এবং দ্বিতীয় বন্ধু যিনি 2 বছর 3 মাস, তারও বোধহয় একই সমস্যা। হ্যাঁ, তারও বাচ্চাটা যেটা হচ্ছে যে বাচ্চা একটা দুটো কথা বলছে, তাই তো? একটা দুটো কথা বলছে, ঠিক হয়ে যাবে না এগুলো নর্মালি ঠিক হয়ে যায় যদি অন্য ব্যাপারগুলো যেগুলো বলা হলো সেগুলো যেন ঠিক থাকে। আর বাচ্চাকে একটু ইন্ডিপেন্ডেন্ট, একটু নিজে থেকে কাজ করবার একটু দিন। যেরকম ধরুন ওর মা যদি ঘর পরিষ্কার করে, ওকে একটা ছোট ঝাঁটা দেওয়া হোক না, সেও মার সাথে সাথে ঘর পরিষ্কার করুক। হ্যাঁ, সে যাতে পেইং গেস্টের মতো বড় না হয়ে বাড়ির একজন নাগরিকের মতো তাকে ক্রাইসিসটা দেওয়া হোক। ও যে চাইছে সেটা যেন আমরা বুঝতে পারি না, আর ও যে কষ্ট পাচ্ছে আমরা বুঝতে পারছি না, তখন সেই আবেগে তার কথাগুলো বেরোবে, তার ইচ্ছেগুলো বহিঃপ্রকাশ করবে। আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো না, সঙ্গে সঙ্গে তার কথাটা বুঝি না, বুঝলেও বুঝতে দেবো না আমরা, তখন কিন্তু তার নিজের ভেতর থেকে তার আবেগ তৈরি হবে, তখন তার কথাগুলো বেরোবে। ঠিক। আমরা এই অস্থির অমনোযোগী সন্তানদের নিয়ে, শিশুদের নিয়ে বলছিলাম যে এর পিছনে গর্ভধারণের সময় নানা রকম জটিল সমস্যা থাকতে পারে। এটা তো আমরা দেখবো, আমরা জানবো আমাদের ডক্টর মহাপাত্র থেকে। এবং তার সঙ্গে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে এই ধরনের সন্তানরা, এই ধরনের শিশুরা কি খুব, তাদের আইকিউ লেভেল কি কম হয়? তারা কি মানে অতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী নয়? বা ধরুন অন্যান্য আনুষঙ্গিক কি কিছু নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে এটা ছাড়া? হ্যাঁ, আইকিউ লেভেল যে সবসময় যে কম হয় তার কোনো মানে নেই। মানে এরা কি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে সব সময়? করতে পারে না, যেহেতু সে ইম্পালসিভিটি, সে অস্থির, সে কনফিডেন্ট করতে পারছে না। সেটা নিয়ে আইকিউ লেভেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা বাচ্চার আইকিউ লেভেলের টেস্ট হয় 12 বছরের পর, তার আগে আইকিউ লেভেলের কোনো ধরা পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, এর আগে যে প্রশ্নটা করলেন, যেটা গর্ভধারণ অবস্থায় পেরেন্টসদের ফাংশন কি থাকা উচিত। এখন আজকের সভ্যতা খেয়াল করে দেখবেন, আজ থেকে 50 বছরের মানুষের চিন্তা ভাবনা, তাদের যে বাচ্চা অত বেশি উদ্বেগ প্রবণ বাচ্চার মধ্যে দিয়ে বড় হয়নি, মানে পেরেন্টসরা তার বাচ্চা পৃথিবীতে আনেনি। তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, তাদের ক্রাইসিস কিছু ছিল না। তারা সহজ সরল ভাবে জীবন যাপন করত এবং সহজ সরল ভাবে একটা খুব পিসফুল মাইন্ডে পৃথিবীতে একটা আনার প্রসেস তারা তৈরি করত। এখন দেখুন, যে সমস্ত পেরেন্টসরা বা প্রজেক্টেড কাপলরা বা পেরেন্টসরা, তারা যে বাচ্চা আনছে তার খুব উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যালকোহলিজম, স্ট্রেস, ঝগড়া, অশান্তি, এই অবস্থা আমাদের মধ্যে প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। যে কোনো ভাবে কনসিভ হয়ে যেতে পারে, সেটাকে আমরা খেয়াল করি না। এই সময় আমাদের ওই পিরিয়ডে এক্স, ওয়াই অ্যান্ড ওয়াই ক্রোমোজোম মানে ডিএনএ ওই মেসেজটা নিয়ে চলে যাচ্ছে। তাই দেখবেন ডাক্তারের ছেলে এখন ডাকাত হচ্ছে, শিক্ষকের ছেলে দেখবেন অসামাজিক হচ্ছে। এই প্রভাবগুলো ওই মুহূর্তে অনেকটা মেসেজ ক্যারি করে। আমরা জানি যে 36 উইকস অর্থাৎ 36 সপ্তাহ যে বাচ্চাটাকে মায়ের পেটে থাকে, ওই সমস্ত মায়ের যে সাইকোলজিক্যাল ফোরাম কেমন ছিল তার উপর ডিপেন্ড করে ওই বাচ্চার সাইকোলজি কেমন হবে। এই সময় আগেকার দেখবেন, আগেকার মায়েরা ভীষণভাবে শান্ত,
দেখবেন কিছু কাস্টম, সোশ্যাল কাস্টম মায়েদের স্বাদ ভক্ষণ করাতে হয়। তার মানে কি, মাকে খুব পিসফুল মাইন্ডে রাখা, তাকে শান্ত রাখা, তাকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে না রাখা, তার মানে কি বাচ্চার সাইকোলজিক্যাল সেইভাবে সুস্থভাবে বিল্ড আপ হচ্ছে। এখন দেখুন এই বেকারি অবস্থা, তাকে কিন্তু চাকরি করতে হচ্ছে, ট্রেন ট্রাম বাস ধরে যেতে হচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি জড়িয়ে পড়ছে, বিভিন্ন স্ট্রেসফুল, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, সেগুলো বাচ্চার মধ্যে রিলেটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ গর্ভধারণের তার মানে সময় যে 72% সাইকোলজিক্যাল বিল্ড আপ হচ্ছে পেটে থাকাকালীন। আমরা 28% কিন্তু পৃথিবীতে আসার পর। একদম। বাকি 20% মানে 10% হচ্ছে মেটারনিটি ডিপার্টমেন্ট। তাকে কি অবস্থায় বাচ্চাকে বাইরে বের করানো হচ্ছে। ওই যে একটু আগে স্যার বললেন যে নিউরোট্রান্সমিটার যদি কোনো ট্রমা মানে সিএনএস এর যদি কোনো ড্যামেজ থাকে, যদি মেটারনিটি ডিপার্টমেন্ট অবস্থা যদি তাকে ড্যামেজ করে দেওয়া হয় বা অক্সিজেনের ডেফিসিট থাকে, তখন বাচ্চার মধ্যে সিএনএস ড্যামেজ হয়ে গেল। তো নিউরোট্রান্সমিটার যদি গন্ডগোল থাকে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে তার সাইকোলজিক্যাল প্রভাব পড়ে। এগুলো এডিএইচডি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। অর্থাৎ নিউরোট্রান্সমিটার যে নিউরোকেমিক্যাল, এটা যদি মানে তার ডিজর্ডার থাকে, তখন কিন্তু এডিএইচডি এর প্রমাণটা বেশি পাওয়া যায়। যেটা আমরা জানতে পারলাম। একজন বন্ধু বোধহয় অপেক্ষা করছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বর্ধমান থেকে পার্থসারথী বোস বলছি। হ্যাঁ বলুন আপনার সমস্যা। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে যে ছেলে আমার 5 বছর বয়স, হ্যাঁ একটু প্রচন্ড চঞ্চল, এত চঞ্চল যে কখনো মাথা ফাটাচ্ছে, কখনো হাত ভাঙছে, এই করে করে মানে যাচ্ছে তাই যাচ্ছে। আচ্ছা, আপনি কি করবেন এখন, তাই তো? হ্যালো হ্যালো হ্যাঁ, লাইনটা কেটে গেছে। হ্যালো হ্যাঁ, আর একজন বন্ধু। হ্যালো ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যালো, লাইনটা কেটে গেছে। তাহলে আমরা যেটুকু জানতে পারলাম, ওনার ছেলে 5 বছর বয়স এবং অতিরিক্ত চঞ্চল। তো এটা যদি সে অন্যান্য কোনো প্রবলেম না থাকে, এটা ডেফিনেটলি একটা এডিএইচডি কেস হতেই পারে। এবং এডিএইচডি কেস হলে এর ম্যানেজমেন্টটা তো আমরা পরবর্তী সময় আসছি, একটু মন দিয়ে শুনুন, আমরা এগুলো ডিসকাস করছি। আমরা চিকিৎসা এবং পরবর্তী সময় কি করা উচিত এটা নিয়ে আসছি। আচ্ছা, আমরা ছোটদের, শিশুদের এডিএইচডি নিয়ে আলোচনা করছি, অস্থির দুরন্ত বাচ্চা। বড়দের, যাদের ধরুন ছোট অবস্থায়, শৈশব অবস্থায় বাবা মারা বুঝতে পারলো না, অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকটা পথ পেরিয়ে গেল। ডক্টর মুখার্জি, এই যে বড়রা যারা আপনার চেম্বারে আসছে, তারা কি সমস্যা, তারা কি লক্ষণ নিয়ে আসছেন, এবং এই যে ডিটেক্ট হলো না, পরবর্তী জীবনে তাদের কি প্রবলেম হচ্ছে সামাজিক? সাধারণভাবে যে এডিএইচডি যদি ঠিকমতো ম্যানেজ না করা হয়, ঠিকমতো চিকিৎসা না করা হয়, তাহলে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, বাচ্চাটার রেজাল্ট খারাপ হচ্ছে। এবং আইকিউর ক্ষেত্রে স্যারও যেটা বললেন, এদের ভার্বাল আইকিউটা ভালো, তাও হ্যাঁ, কিন্তু রিটন অতক্ষণ বসে তার লেখার কোনো ব্যাপার নেই, অতএব নন ভার্বাল আইকিউটা খুব কম। মানে এরা কি কোয়েশ্চেন শেষ করতে হ্যাঁ, পারছে না কোয়েশ্চেন পরীক্ষায়? ইউজুয়ালি কি হয়, আপনি যদি বলেন যে আমি ভাত খাবো, এবার আমি ভাত অব্দি শুনলো, এবার খাবো কি খাবো না শুনলো না সে। হ্যাঁ, তা সে আনসার করলো। সেরকম যদি কোথাও দাঁড়িয়ে আপনি একটা প্রশ্ন করেন একজনকে, পাশে যে এডিএইচডি বাচ্চাটা, সে আর অপেক্ষা করলো না তার টার্ন কবে আসবে, সে ঝাঁপিয়ে পড়ে উত্তরটা যেন দিল। হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়। ফলে এরা চারিদিকে প্রথম থেকেই একটা ভীষণ রকম ঝামেলায় পড়ে, রেজাল্ট খারাপ হয় বলে বাড়ির লোক অত্যাচার করে, স্কুলের টিচার অনেক সময়, সবাই নয়, কেউ কেউ তাদের প্রবলেমটা ধরতে পারছেন না, তাদেরকে ব্যাক বেঞ্চে বসিয়ে দিচ্ছে, ফলে আরো খারাপ ছেলেদের সাথে সে মিশছে। এরা ক্রমশ অবসাদে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে, করে উঠতে পারছে না, ফ্রাস্ট্রেশন হচ্ছে, তার থেকে তারা ক্রমশ অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে, বা কন্ডাক্ট ডিসঅর্ডার, যে সব কিছু আমি মানি না, আমি আমার অধিকার আমি ছিনিয়ে নেবো, এরকম একটা জায়গা থেকে সে বাড়িতে প্রথমে শুরু করে এবং বাড়ির বাইরে সোসাইটিতেও আলটিমেটলি তার প্রবলেমগুলো ছড়িয়ে যায়। সেই জায়গা থেকে এরা যখন পরবর্তীকালে এরা ধরুন এই প্রাপ্তবয়স্ক যাদের কথা বলছি, যখন চাকরি করছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, সেখানেও সমস্যা। এরা প্রাপ্তবয়স্ক যখন হয়, এডিএইচডির ভেতরে হাইপার অ্যাক্টিভিটিটা কমে যায়, কিন্তু অ্যাটেনশন ডেফিসিটটা মোটামুটি থেকেই যায়, এবং ফলে অ্যাংজাইটির পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, ফলে কি হয়, এদের কাজ করছে ধরুন কম্পিউটারে, মিস করছে কোনো কিছু, টাকা গুনছে ব্যাংকে, সে ঠিকমতো কাউন্ট করতে পারছে না, বা লিখতে গিয়ে একটা শূন্য বেশি দিয়ে ফেললো বা একটা শূন্য কম দিয়ে ফেললো, ফলে প্রবলেম হচ্ছে। সামান্য কাজগুলো বাড়ি থেকে বলে দিচ্ছে 4টে জিনিস বাজার থেকে নিয়ে আসো, সে ইনভেস্ট পুরোটা শুনলোই না, হয়তো অ্যাটেনশন ডেফিসিটের জায়গা থেকে সে পুরোটা শুনলোই না, সে বাজারে চলে গেল, ফলে কাজগুলো তার ক্রমশ গুবলেট হয়ে যায়। ফলে সে সামাজিকভাবে আস্তে আস্তে কি হয়, সে তার যে জায়গাটা যাওয়ার কথা সেখান থেকে বহু দূরে এসে সরে যায়, এবং সেই জায়গা থেকে ফিরে আসার জন্য সে যে পন্থাগুলো নেয় সবসময় সেটা খুব সঠিক পন্থা নয়। যেমন সে অনেক সময় বাড়িতে ভায়োলেন্স দেখায়, হ্যাঁ, সেটা অনেক সময় দেখা যায় যে স্ত্রী বা মা বা
যারা বাচ্চা কাচ্চা এদের উপর ভায়োলেন্স শো করে, অনেক সময় তারা নেশাতে ডুবে যায়। মানে আত্মহননের যে প্রবণতা অনেক সময় সেটাও হ্যাঁ, সেটা ডিপ্রেশনটা যদি বেড়ে যায়, ডিপ্রেশনে যে কোনো ডিপ্রেশনে আত্মহননের প্রবণতাটা কখনো না কখনো এসছে, এরকম প্রায় 100 জনের ভেতরে প্রায় 60-65 জনের হয়। এবং তার ভেতর অ্যাটেম্পটেড সুইসাইড ইজ নো লেস দ্যান 10 to 15%, 6 জনে 1 জন বা 7 জনে 1 জন, মারাত্মক। ফলে থেকে মজার ব্যাপারটা হচ্ছে স্যার যেটা বললেন যে বাচ্চারা বা বড়রা সে বুঝতে পারে যে আমার এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা সে বুঝতে পারে, সে কন্ট্রোল করতে পারছে না। যে আমি বাড়িতে এলে এই ধরনের বকুড়ি খাচ্ছি বা আমার এই ধরনের আমি নেশাব করছি, আমি ভুলে যাচ্ছি, কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। এবং সমাজের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে ভীষণভাবে সেইভাবে লোকেট হচ্ছে যে আমি একটা অসুস্থ, সে কিন্তু পারছে না, তার ইনসাইড আছে, যার ফলে সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সে পারছে না করে উঠতে। এখান থেকে পরবর্তী ক্ষেত্রে ওসিডি রোগে রূপান্তরিত হয়, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার হয়, এমনকি এরা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যায়। এই ডিপ্রেশন থেকে বিভিন্ন ধরনের কারণে সুসাইডাল প্রবণতা নিয়ে নেয়, যে সে সমাজে বা পরিবারের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সে মেনে নিতে পারছে না, মানে সার্ভাইভ করতে পারছে না, অর্থাৎ সব দিক থেকে সে হেরে যাচ্ছে। তখন ম্যাসিভ ডিপ্রেশনের সে শিকার হয়, পরিণতি হিসাবে সেলফ টু হার্ম, নিজেকে মেরে ফেলে। একদম। একজন বন্ধু অপেক্ষা করছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমি বলছি, নমস্কার। আমি চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন আপনার সমস্যা। আমার ছেলের এই 16.5 বয়স, 16.5? এখন 11-এ পড়ছে। লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে। হঠাৎ করে সব ভাঙচুর আরম্ভ করেছে, মিথ্যে কথা বলছিল, কিন্তু আর খুব প্রতিবাদী। আচ্ছা, এই নিয়ে তারপর রেজাল্ট বেরোলো, এখন তো স্কুলে গেছে, সামান্য একটা বই নিয়েও হয়তো বলছে ওর কাছে আছে, ও বলছে নেই। এটা আমি জানতে পারছি, এখানে কিছু করতে পারছি না, স্কুল থেকে আমাকে ডেকে পাঠায়, এটার জন্য ওকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছে, মারধরও খাচ্ছে ওই স্কুলে, কিন্তু এটা কি কারণে? অবশ্যই আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আরেকজন বন্ধু আছেন, অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি মুর্শিদাবাদ লালবাগ থেকে লক্ষ্মী ভট্টাচার্য বলছি। বলুন। বলছি আমার ছেলে না, মানে বাড়িতে আমার কাছে সবকিছু পড়াশোনা করে, লেখে, আমি একটা বোর্ডও পেয়েছি। কত বয়স আপনার ছেলে? হলো আমার ছেলে 9 ক্লাস। 9 ক্লাস। কিন্তু সমস্যাটা হলো ওই স্কুলে গিয়ে কিছু করতে চায় না, বোর্ড থেকেও লিখতে চায় না, আর খাতা খুলতে চায় না, তারপরে খাতা থেকে কিছু লিখতেও চায় না, দিদিরা খাতা দিলে দিতেও চায় না, এরকম একটা সমস্যা আছে। কিন্তু বাড়িতে আমার কাছে সবকিছু করে। আচ্ছা, বেশ, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তো প্রথমজন যেটা বললেন সেটা, 16 বছর, হ্যাঁ 16 বছর বয়সে হঠাৎ করে সে তার বিহেভিয়ারে অনেক রকম খারাপ লক্ষণ দেখা যাচ্ছে এবং সে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে, মিথ্যে কথা বলছে, চুরি চামারি করছে, এগুলো বলছে। তো এটা হতে পারে, এই লক্ষণগুলো কিন্তু এডিএইচডি লক্ষণ নয়, এগুলো হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারের লক্ষণ। হয়তো সে আগে থেকেই ছিল, এখন হয়তো একটু খোলামেলা পেয়েছে, আগে বাবা মার শাসনে ছিল, অনেকটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টে ছিল, এখন একটু 11-12 গেছে, সে হয়তো তার এটা প্রস্ফুটিত হচ্ছে। 2 নম্বর, এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে একটা সেকেন্ড অটোনমি বলি। প্রথমে 1.5 বছর বয়সে বাচ্চার একটা অটোনমি, যে হাত ধরে হাঁটবে না, একা একা হাঁটবে, সেরকম ভাবে এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে কিন্তু একটা সেকেন্ড অটোনমি হয়। সেক্ষেত্রে আপনারা যদি খুব বেশি রকমের তাকে একটা আগলে রাখতে চান, এটা করো, ওটা করো, সেটা করো না করে, আমার মনে হয় তার উপর নজর রাখুন তার অজান্তেই, এবং তার হাতে যেন পয়সা না পড়ে সেগুলো একটু রাখুন। সে ঠিক মতো কোচিংয়ে বা পড়ার স্কুলে যাচ্ছে কিনা খোঁজ খবর রাখুন, এবং টিচারদের সাথে আরো যোগাযোগ রাখুন যে সে সেখানে কিরকম পারফর্ম করছে। এবং আমি আগেও যেরকম বললাম যে টিচারদেরকে একটু রিকোয়েস্ট করুন, তারা যেন একটা আপনাকে টাইম টু টাইম তার ব্যবহারের একটা মোটামুটি একটা নোট দিতে পারে আপনাকে, যেটা পরবর্তী সময় কোনো ডাক্তারবাবুর হয়তো কাজে লাগবে। আরো যেটা হচ্ছে, তাকে সামনে নিয়ে আসুক, প্রথম দিকে বেঞ্চে নিয়ে আসুক, তাকে বারবার পড়া ধরুক, হ্যাঁ, তাকে বোর্ডে ডাকা হোক, তাহলে কিন্তু দেখা যাবে সে একটু, এবং যেটা হচ্ছে যে মারধর করে নয়, ওর খারাপ ব্যবহার যখনই করবে তখনই ওর সাথে আপনারা কথা বলা টোটালি বন্ধ করে দিন। হ্যাঁ, এবং প্রথমবারের জন্য 1 ঘন্টা, তারপরে বারের জন্য 2 ঘন্টা, প্রয়োজন হলে 24 ঘন্টা, কিন্তু অন্যান্য সার্ভিসগুলো আপনারা দিয়ে যান। তা আর ভালো ব্যবহার করলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন, তাহলে কি হবে, এটা রিওয়ার্ডেড হবে। গুড বিহেভিয়ারটা রিওয়ার্ডেড হচ্ছে, ব্যাড বিহেভিয়ারটা আস্তে আস্তে এলিমিনেটেড হয়ে যাবে। সেটা করে মা ওভার পজিটিভ,
অর্থাৎ ছোটবেলা থেকে যে স্ট্যাটাসে বাচ্চাকে করেছে 18 বছর বয়সে কিন্তু একইভাবে স্ট্যাটাস মেনটেন করছে। সে যে স্বাধীন হয়ে গেছে, সে ভালো মন্দ বিচার করতে শিখেছে, সে কিন্তু নিজস্ব একটা মতামত দিতে চায়, সমস্যা ছিল মা না কিন্তু তো। সেটা দিতে চাইছে না। তার জীবনের পরিবর্তনের তালে তার চিন্তার পরিবর্তন আসে, সেটাও মা সেটাকে প্রোটেক্ট করে রাখছে, সেখানে সেখানে ভাগ বসাচ্ছে, সেখানে খবর নিচ্ছে। এখান থেকে একটা ডিপ্রেশনের শিকার হয়েছে, সে পারছে না, খুব একটা স্ট্রেসের মধ্যে সে পড়ে গেছে, যেখানে সে ভায়োলেন্স হয়ে যাচ্ছে। এটাও হতে পারে। এবং আরেকজন বন্ধু ফোন করেছিলেন 9 বছর হ্যাঁ, বয়স, তার কি প্রবলেমটা হচ্ছিল? তারও খুব অমনোযোগী, সে চঞ্চল। আচ্ছা, হ্যাঁ, তো 9 বছরের বাচ্চা যদি অমনোযোগী হয়, পড়াশোনাটা তার কাছে চিত্তাকর্ষক করুন। একটু পড়তে বসে যদি দেখেন মনোযোগ থাকছে না, তাহলে তাকে টাইম আউট দিন। মানে আপনি হয়তো বলুন যে 5 মিনিট তুমি একটু দৌড়ে এসো, 5 মিনিট একটু হেঁটে এসো, তারপর আবার বসো। যখন দেখবেন মনোযোগ এবং আরেকটা কথা বলে উনি বলেছিলেন, মনে হচ্ছে যে স্কুলের টিচারদের কাছে পড়ছে না, কিন্তু আমার কাছে পড়তে অসুবিধা নেই, পড়তে চাইছে, স্কুলের বোর্ড দেখে লিখছে না, এটা বলছিলেন। তার মানে সেক্ষেত্রে স্কুলে বোর্ড দেখে লিখছেন, আপনি সবার আগে ঠিক করুন ওর চোখে দেখতে পায় কিনা ঠিক মতো। আপনি একজন চোখের ডাক্তারবাবুকে দেখান। অনেক সময় ব্ল্যাকবোর্ড ফলো করতে বাচ্চাদের এই বয়সে খুবই অসুবিধা হয়, হয়তো পাওয়ার হয়ে গেছে তার চোখে। আর আপনার কাছে পড়ছে না, আপনি পড়াচ্ছেন, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, ওকে ইন্ডিপেন্ডেন্টলি আপনি পড়া দিয়ে আপনি রান্না বান্না বা অন্যান্য কাজে যান, আপনি আধ ঘন্টা 45 মিনিট পরে এসে দেখুন, ওর পাশে না বসে থেকে। স্কুলগুলো তো আপনারা জানেন এখন অতটা ঠিক পড়াশোনার পরিবেশ নেই স্কুলগুলোতে। ফলে সেক্ষেত্রে আপনি টিচারের সাথে আবার যোগাযোগ করুন, তারা যেন রেগুলার ওর খাতা চেক করে, খাতা নিয়ে নেয়, তাহলে অনেকটা বেটার হতে পারে। ঠিক, এটার সঙ্গে আরেকটা মনে হয় সোশ্যাল ডিকন্ট্যাক্ট। মনে হয় ছেলেটাকে বাইরে বেরোতে দেওয়া হয় না, বাইরের পরিবেশের সঙ্গে তাকে মিশতে দেওয়া হয় না। যখন সে ভেতরের পরিবেশ মানে ইন ওয়ার্ল্ডে থাকে, তখন সে কিন্তু স্বাধীনভাবে তার তার পারসেপশন ঠিকভাবে মিট করে। যখন ঠিক ওয়ার্ল্ডের বাইরে চলে যায়, সে কিন্তু গুটিয়ে যায়। এমন অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যার ফলে সে এক্সপ্রেশন করতে পারে না, কপিরাইট করতে পারে না। অথচ উনি বলছেন বাড়িতে এসে কিন্তু পড়াশোনা করছে। এটা একটা কারণ হতে পারে স্যার। সেটা সম্ভব। অপেক্ষা করছেন ফোনে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্যার, কে বলছেন? হ্যাঁ আমি নিত্যা বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, হ্যালো। হ্যাঁ আমরা শুনছি আপনার সমস্যা, আমি বলুন। নিত্যা বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ বলুন, আমরা শুনছি। আমার মেয়ের 10 বছর বয়স। হ্যাঁ বলুন, আপনার মেয়ের 10 বছর বয়স। হ্যাঁ, মেয়ের এমনি সবকিছুই নর্মাল, কিন্তু যখন অঙ্ক বা অন্য কোনো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। হ্যালো, অন্য কোনো সাবজেক্ট যখন পড়াতে যাচ্ছি, দেখছি যে 5-6 দিন পরে সেই পড়াটা আর মনে রাখতে পারছে না। হয়তো একটা ফ্র্যাকশনের অঙ্ক করালাম, সেটা দেখছে যে মানে সিস্টেমটা ও আর মনে রাখতে পারছে না। আবার 6 দিন পরে যদি আবার মনে করিয়ে দিচ্ছি, তখন আবার মনে রাখতে পারছে। এটা অঙ্কের ক্ষেত্রেই হচ্ছে কি না, যে কোনো সাবজেক্টেই হচ্ছে, তখন আবার মনে রাখতে পারছে। আর বাইরে যখন যাচ্ছি, বাইরের সাথে সহজভাবে মিশতে পারে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর বাইরে গেলে বাইরে সহজভাবে মিশতে পারে না। হ্যাঁ, বাইরে গেলে একটু নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু ঘরে নরমালি থাকে। তা এটা কি ওর কোনো মানসিক সমস্যা? এমনি আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে মাঝে একটু প্রবলেম হয়। অবশ্যই আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, সঙ্গে থাকুন, বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমরা উত্তর দিচ্ছি, বিশেষজ্ঞরা শুনতে থাকুন। এক্ষেত্রে যেটা 1 নম্বর, বাচ্চাটা বাইরে গেলে গুটিয়ে যায়, তাহলে ওকে বাইরে কি নেওয়া হয়েছিল ঠিক মতো? আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে বাইরে যাওয়াটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যদি মাঠে যাওয়া যায়। কিন্তু মধ্যগ্রামে আমি যতদূর জানি খুব একটা মাঠ নেই আর। এক্ষেত্রে আমি বলতে পারি যে বাজারে নিয়ে যেতে পারেন আপনারা রোববার, বা আপনারা আজকাল তো অনেকে মলে গিয়ে বাজার করেন, হ্যাঁ সেসব জায়গায় তাকে অ্যাক্টিভ পার্টিসিপেট করতে বলুন। মেয়ে একটু বড় হয়ে গেছে, ন্যাচারালি তাকে বাড়ির কাজে আরো ইনভলভ করুন এবং তাকে বাড়ির প্ল্যানিং এর জন্য ইনভলভমেন্টে ঢোকান। আরেকটা মনে হচ্ছে বাড়ির বাইরে ওর বাবার হাত ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু মনে হয় মেয়েটা সারাদিন ওই মায়ের সঙ্গে ইনভলভ থাকে, বাবার সঙ্গে ডিকন্ট্যাক্ট, যার ফলে বাবার হাত ধরে গেলে সেই ইনসিকিউরিটি বা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে। এটা একটা হতে পারে স্যার, মানে জানতে হবে বাবার সঙ্গে র্যাপোটা কেমন। কিন্তু যেটা হচ্ছে, এটা তো সবাই জানেন যে বাচ্চার সামনে যদি প্রধান যে পিলার দুটো তার নিজেদের মধ্যে ঝগড়া করে, তাহলে বাচ্চার কাকে রোল মডেল হিসেবে বানবে? ছেলেরা সাধারণত তার বাবাকে, মেয়েরা সাধারণত তার মাকে রোল মডেল হিসেবে ভাবে, এবং পরবর্তী তার যে যৌথ জীবন যাপন করবে যার সাথে, তার কনসেপ্টটা কিন্তু মা বাবা রিলেশনের জায়গা থেকেই আসে। একদম সেই জায়গাতে আমার মনে হয় না
যে আপনাদের এই ব্যাপারটা করা উচিত, যখন আপনি বুঝেছেন, আমার মনে হয় উনিও যদি চিৎকার চেঁচামেচি করেন, আমি ধরে নিচ্ছি উনি কিছু মানবেন না আপনার কথা, আপনি তো আপাতত চুপ করে যান। আর আমার মনে হয় বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে যান, যেখানে আমার মনে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসাটুকু করা সম্ভব হবে। একদম। অস্থির অমনোযোগী শিশুদের ক্ষেত্রে চিকিৎসার তো নানা রকমের পদ্ধতি আছে এবং আমরা জানি যে চিকিৎসার মাধ্যমে অনেকটাই সুস্থ হওয়া সম্ভব তাদের। সে বিষয়ে আমরা আলোচনা করব। একজন বন্ধু ফোনে অপেক্ষা করছেন। হ্যালো 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 হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ কাকদ্বীপ থেকে তরুণ ভট্টাচার্য বলছি। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমার ছেলের বয়স 12 বছর, এবছর 7 পরীক্ষা দিয়েছে, কিন্তু টোটাল পণ্য বিষয়গুলো মোটামুটি সাধারণের মতো, কিন্তু ম্যাথটা একদম পুরো বাচ্চাদের মতো। ক্রিকেট খেলুক, যাই খেলুক, যেন ওর বয়সী ছেলের সাথে খেলতে ঠিক পছন্দ নয়, পারে না বলে পিছিয়ে থাকে বলে নিজেকে কুঁকড়ে রাখে। আর আমরা একটু দেখুন ফার্স্টের দিকে মানে আমরা এখন ওকে বেশি করে দিয়েছি, মানে এই পারিস না, এই পারিস না, কম্পিটিশন বাজারে পাশাপাশি ছেলেরা আছে, এই তুই পারিস না কেন, ওর সঙ্গে পারিস না কেন। ক্রিকেট খেলতে গিয়ে বলছেন তো আপনি? আপনি ক্রিকেট খেলার কথা বলছেন তো? ক্রিকেট খেলছে, হয়তো মারছে, কিন্তু রানটা গুনতে পারছে না, মানে অঙ্কের দিকটা যেটা। আচ্ছা, আর বাড়িতে পড়াশোনা? বাড়িতে পড়াশোনা আমি 4 দিনে ঠিক আছে করে, কিন্তু ম্যাথটা একদম করবেন কিনা সেই নতুনটা হয়নি, এই ব্যাপারটা। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা, এটা মনে হয় এই ভদ্রলোক মানে বাবা হিসাবে ছেলের প্রতি যে অ্যাগ্রেসিভনেস, একটু স্ট্রেস, মানে তার ইচ্ছাগুলো বাচ্চার উপর জোর করে চাপানো হচ্ছে, সেটা খোঁজ দেয়নি বাচ্চাটার ইচ্ছেটা কিন্তু সঙ্গে ম্যাচ করছে কিনা। যেমন ওনার ক্রিকেট খেলার ইচ্ছাটা বাচ্চার উপর কনভিন্স করা হচ্ছে, বাচ্চার পড়াশোনার দিকে ভীষণ করে জোর দেওয়া হচ্ছে, সেটা তো আপনিও জানেন বা সবাই এটা জানা উচিত। একটা প্যারেন্টসকে 3টে ক্যারেক্টার রূপে প্যারেন্টস বা বাচ্চার সামনে প্লেসমেন্ট করতে হয়। 1 ফ্রেন্ডশিপ রূপে, 2 প্যারেন্টশিপ রূপে, 3 গার্জেনশিপ রূপে। আমাদের এই আর্থ সামাজিক বা শিক্ষা ব্যবস্থার তাল মেলাতে গিয়ে আমাদের প্যারেন্টশিপের ক্যারেক্টার অর্থাৎ ভালোবাসা স্নেহটা কিন্তু আমাদের এই পরিবার থেকে মুছে গেছে। ফ্রেন্ডশিপ, বন্ধু বাইরেও নেই, মাঠও নেই, বন্ধুও নেই। এবার আমি যে মা বাবা হিসেবে বন্ধুর রূপে নেব সেটাও আমার উপায় নেই, তাহলে বন্ধুটাও চলে মুছে গেছে। শুধু সকাল থেকে রাত্রি পর্যন্ত একটাই প্রশ্ন, করেছিস, খেয়েছিস, পাস করেছিস, কেন করছিস, প্রশ্নমূলক সম্পর্ক নিয়ে তাদের শুরু এবং শেষ হয়। ছেলেটা হারিয়ে যায় তাদের প্যারেন্টশিপ সম্পর্ক, হারিয়ে গেছে তার বন্ধুত্বের সম্পর্ক, তার পরবর্তী জীবনে খুব অ্যাগ্রেসিভ হয়, তাদের ভায়োলেন্স হয়ে উঠে যায়, তাদের মা বাবাকে মানতে শেখে না, তাদের জীবনের ইচ্ছেগুলো ওই ফুটবলে লাথি মেরে তার জীবনের ইচ্ছেগুলো মেটায়, মানে মনের জ্বালা মেটায়, অ্যাগ্রেসিভ মুডে নেয়। এগুলো তার একটা বড় কারণ। আর একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাটার তো এমনিতেই আত্মবিশ্বাস খুব কম, তো তার সম্বন্ধে খারাপ কথা বললে আত্মবিশ্বাসটা আরো কমে যাবে। আমার মনে হয় আমাদের প্রথমেই ভাবতে হবে আমাদের প্রত্যেকের ছেলেপিলে ওই সচিন তেন্ডুলকার তৈরি হবে না, কেউ কেউ আশিস মুখার্জির মতো ক্রিকেটারও তৈরি হবে। এখন সেই জায়গাটাতে আপনি ছেলের পাশে থাকুন, সে যতটুকু যা করতে পারছে, সেই রান নিতে পারছে কি পারছে না তার থেকে বড় কথা, সে তো প্যাডটা পরে গিয়ে ক্রিজে দাঁড়াচ্ছে, সেটাই তো যথেষ্ট। হ্যাঁ, মাঠে পার্টিসিপেট করাটাই যথেষ্ট, সেখানে কে কত করলো সেটা পরের ব্যাপার। ঠিক, একদমই। এই অস্থির অমনোযোগী সন্তান যখন শিশুদের আমরা বুঝতে পারছি, চিনতে পারছি, অভিভাবকদের কি কর্তব্য, তারা কি করবেন, তাদের কাউন্সেলিং, পেরেন্ট স্কিল কাউন্সেলিং বা সমাজের অন্যান্য মানুষ, আত্মীয় স্বজন, তাদের কাউন্সেলিং কতটা দরকার একটা এই সমস্যা, এই এডিএইচডি সমস্যাপূর্ণ শিশুকে সুস্থ করে তুলতে, আপনি যদি বলেন স্যার। প্রথমে ভাবতে হবে আগে বাচ্চাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিন্তু মায়েরা খাবার দিয়ে ভালোবাসাটা বেশি প্রভোগ করে। ওই খাবারের মধ্যে যদি অ্যাডিকশন অর্থাৎ ফুড অ্যাডিকশনটা বেড়ে যায় এবং খাবারের মধ্যে কোয়ান্টিটি বা কোয়ালিটি হিসাবে সুইট বা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এডিডি পরিমাণটা কিন্তু বাড়বে, এটা বড় কারণ। সেকেন্ড কারণ হচ্ছে বাচ্চাকে কথাগুলো যদি আমরা না শুনি, অর্থাৎ বাচ্চার প্রতি আমার অ্যাটেনশন যদি আমরা না দিই, সেও যাবেন ইন অ্যাটেনশন, অর্থাৎ তারও অ্যাটেনশনের সমস্যা দাঁড়াবে। আমি বড়, আমি সব বুঝি, কিন্তু আমাদের কথা তোমাকে বুঝতে হবে, তুমি ভুল করছো, এই কথাটা আমাদেরকে হারাতে হবে। মাঝে মাঝে ওর ভাবনা ভেবে ওর কথাগুলো গুড লিসেনার রূপে শুনতে হবে। ও কি বলছে কি না বলছে এবার শুনি, ও কিছু বলতে চায়, তার মানে কাটা কাটা ভাবনা, তার অবাঞ্ছিত ভাবনা কিছু বলুক, এই গুড লিসেনারটা কিন্তু আমাদের সমাজ বা পরিবার থেকে বঞ্চিত হয়েছে, যার ফলে বাচ্চাও কিন্তু আমাদের কথা শুনছে না। মানে তাদের এই অব্যক্ত ভাবনাগুলো কিন্তু ভিতরে থাকতে গিয়ে তাদের ফিডব্যাকগুলো হয় আমার কথাও শুনবো না, মানবো না,
তখন এই অস্থিরতা, অ্যাংজাইটি গুলো ভীষণভাবে এডিডি হিসেবে রূপান্তরিত হয়, অর্থাৎ নিউরো ট্রান্সমিটারের মধ্যে ভীষণভাবে তার ডোপামিন এনজাইম বেড়ে যায়, তখন ভীষণভাবে ওই কেমিক্যাল ইনফ্লুয়েন্সটা হয়। সেকেন্ড হচ্ছে পরিবারের কি অবস্থা বাচ্চাটা বিলং করে, দ্য ডোমেস্টিক্যাল ভায়োলেন্স, প্যারেন্টসদের মধ্যে সম্পর্কের মধ্যে কতটা স্বাচ্ছন্দ্যতা আছে, এবং এই বাচ্চাটা আর কোনো বাচ্চার সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে কিনা, বড়দের সঙ্গে কোনো অসঙ্গতি বা দাদু কাকা জ্যাঠাদের কোনো বিভেদগুলো এই বাচ্চার মধ্যে চাপানো হচ্ছে কিনা, বা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের মধ্যে কখনো বিভেদ আছে কিনা, বা পারিবারিক কোনো সমস্যা বাচ্চার সামনে ডিসপ্লে করা হচ্ছে কিনা, এগুলো অনেকগুলো কারণ হয়ে দাঁড়াচ্ছে তার জীবনে বড় হওয়ার দিনগুলো কিন্তু থেমে যাচ্ছে। অর্থাৎ বনসাই গাছের মতো কিন্তু সে আর বড় হতে পারছে না, তার জীবনটা কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হতে গিয়ে ভিতরে আবেগগুলো কিন্তু এইভাবে পরিস্ফুট হয় বিচ্ছিন্নভাবে, বিকৃত রূপে, যেটা আমরা বলি এডিডি, যেটা বলি কন্ডাক্ট ডিজর্ডার, যেটা বলি হাইপার কাইনেটিক ডিজর্ডার, যেটা বলি এডিডি, বিভিন্ন রূপ নিয়ে আমাদের কাছে আসি, আমরা একটা তার ট্রিটমেন্ট করি। তার অ্যান্টিসিডেন্টস দিকগুলো হচ্ছে এইগুলো যদি আমরা এডুকেশন ল্যাক থাকে তাহলে সমস্যাটা বাড়বেই। একদমই। এখন সমস্ত স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে ছেলে মেয়েদের কাউন্সিলর বা বিভিন্ন সাইকোলজিস্ট আছে আমরা জানি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কতটা প্রয়োজন সেই বিষয়টা। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। কে? নমস্কার, আমি বীরভূম থেকে হরিদাস দাস বলছি। বলুন আপনার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আমার ছেলে 9-এ উঠবে, তো মানে পড়তে চায় না আর কি। সারাদিন আমি গ্রামে বাস করি, সারাদিনই মার্বেল খেলছে, গুলি খেলছে, ক্রিকেট খেলছে। কিন্তু আপনি টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দিন। আমি টেলিভিশন থেকে দূরে আছি। আচ্ছা বলুন এবার। আমি বাইরে আছি। হ্যাঁ, আমার ছেলে 9-এ উঠবে। একদম পড়তে চাইছে না তো? পড়তে চায় না, সারাদিনই এতদিন কোনো সমস্যা হয়নি? এতদিন কি মনোযোগ ছিল? সমস্যা, হ্যাঁ এরকমই সমস্যা। ক্লাস 5 থেকে এরকম সমস্যা। পড়তে বসে হয়তো কাঁচি নিল, স্কেল নিল, নেল কাটার নিল, হয়তো টর্চ খুললো, রেডিও খুললো, সব খুলে আলাদা আলাদা করলো, ব্যাটারি আলাদা করলো। আর ক্লাসে যে পড়া, সেই ক্লাসে পড়া টিচার পড়িয়ে সেই ক্লাসে যে টাচ দিয়ে গেল, টাচ দিয়ে 9-এ উঠলো আপনার ছেলে তো? 9-এ উঠলো, আবার পরীক্ষায় হয়তো 0 পেয়ে গেল একটা সাবজেক্টে। অবশ্যই আপনি শুনতে থাকুন, আমরা বুঝেছি সমস্যাটা। অবশ্যই আপনি শুনতে থাকুন, উত্তর দিচ্ছেন আমাদের বিশেষজ্ঞরা। হ্যাঁ, 9-এ উঠলো এবং 5 থেকে এটা চলছে উনি বলছেন। এমনিতে স্কুলগুলোতে তো 8 অবধি পাস ফেলের ব্যাপারটাই নেই, ফলে সে পড়াশোনা করছে কি না করছে সেটা নিয়ে তো খুব একটা ভাবাই হয় না। নতুন করে চিন্তা ভাবনা এখন চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু যারা অলরেডি আজকে 9-এ উঠে গেছে সে তো 8 অবধি পরীক্ষা দিয়েছে খালি পাস করার জন্যই। এবং সে আমি কয়েকদিন আগে একটি বাচ্চাকে দেখলাম, সে হাসি মুখে বললো যে আমি 4টে সাবজেক্টে ফেল করে 9-এ উঠেছি, হ্যাঁ, আর অন্য অনেকে তো আরো বেশি সাবজেক্টে ফেল করে 9-এ উঠেছে। এখন ফলে এদের ভিড়টা তৈরি হচ্ছে না। একটু পড়াশোনার সাথে সাথে তার ইভ্যালুয়েশন ব্যাপারটা, মূল্যায়ন ব্যাপারটা যদি না থাকে তাহলে তো এরকম ব্যাপার হবেই। 2 নম্বর হচ্ছে স্কুলগুলোতে কিন্তু, আমি হয়তো সবাই নন কিন্তু অনেক জায়গাতেই কিন্তু স্কুলগুলোতে পড়ার পরিবেশটা খুব দ্রুত যেন খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমি মাস্টারমশাইদেরকে এবং এলাকায় যারা আছেন তাদেরকে একটু বলবো যে স্কুলে ডিসিপ্লিন ব্যাপারটা যেন থাকে। স্কুলে আমরা কখনো ভাবিনি যে বুট জুতো ছাড়া আমরা স্কুলে যাব। আজকাল তো বুট জুতো পরে স্কুলে গেলে বোধহয় বার করে দেওয়া হয় স্কুল থেকে। এখন সেই জায়গাটাকে একটু ভাবতে হবে। স্কুলে ক্লাস হচ্ছে না, ছেলেরা গিয়ে বসে থাকছে এবং তারা তো সেখানে বসে অন্য অনেক কিছু করছে। আমি এরকম অনেক বড় বড় স্কুল জানি, অনেক সরকারি স্কুলও জানি যেখানে ঠিকমতো ক্লাস হয় না। তো সেই জায়গাটায় ছেলেটি যদি পড়াশোনার প্রতি অনীহা হয় তাকে তো দোষ দেওয়া যায় না। আমার মনে হয় যে প্রথম থেকে আপনার ধরা উচিত ছিল বাচ্চাটিকে, এবং সেই জায়গায় তার জীবনে একটা ডিসিপ্লিন ইম্পোজ করুন। আপনাদের ভেতর যদি ডিসিপ্লিন না থেকে থাকে আপনারাও আপনাদের ভেতর ডিসিপ্লিন আনুক, এবং কাজে এবং প্রত্যেকটা কাজের একটা ইভ্যালুয়েশন করুন, যে রাত্রিবেলা শোয়ার সময় যেন সে একটা লিস্ট করে নেয় কালকে কি কি পড়াশোনা করবে, এবং পরের দিন রাত্রিবেলা যেন সেটাকে ইভ্যালুয়েট করে আবার নতুন একটা লিস্ট করা হয়। তাহলে 24 ঘন্টা তাকে প্ল্যানিং করতে দিলে হয়তো সে একটু বেটার কাজ করবে। কিন্তু তা সত্ত্বেও যদি দেখা যায় যে সে পড়াশোনা করছে না, অন্য অনেক কিছু করে বেড়াচ্ছে যেগুলো না করা উচিত, আমার মনে হয় কোনো একজন মনস্তাত্ত্বিক কারোর সাথে যোগাযোগ রাখা ভালো। একেবারেই।
একদম যেটা বলছিলাম একটু আগে, যে সমস্ত স্কুলগুলোতে কিন্তু আজকাল কাউন্সিলর বা সাইকোলজিস্ট আমরা দেখছি যে খুব প্রয়োজনীয় এবং হচ্ছেও, চালু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কতটা প্রয়োজন সেটা তো আমি জানতে চাইবই ডক্টর মহাপাত্র। তার সঙ্গে এই যে শিক্ষক অনেক সময় ওই কথা বলছে বা পড়াশোনায় মন নেই ছেলেটি, ওকে একদম লাস্ট বেঞ্চে বসিয়ে দিলাম, এই যে শিক্ষকরাও তাদেরও সবসময় তারা মূল্যায়ন করতে পারছে না ছেলেটিকে, পিছিয়ে পড়া এই ছেলেটিকে, তাদের কাউন্সিলিং এরও কতটা প্রয়োজন? অবশ্যই কাউন্সিলিংটা তাদের তো অবশ্যই দরকার, কারণ যে শিক্ষক বা শিক্ষিকা তিনি দেখবেন কোন সন্তানের সে মা ও বাবা, তিনি যে সন্তানকে বাড়িতে লালন পালন করছেন ঠিক একই অবস্থায় আমরা স্কুলে গিয়ে আমরা সেটাকে ফিডব্যাক পাচ্ছি, তার ডিসপ্লে হচ্ছে যে বাচ্চা স্কুল মানছে না, পড়াশোনা করছে না, বিভিন্ন ধরনের ম্যাল অ্যাক্টিভিটিস বিহেভিয়ার আমাদের কাছে রিপোর্ট। কিন্তু জানতে হবে রিপোর্টটা কিন্তু বাড়িতে তার সূত্রপাত হয়েছে, না চাইতে পেয়ে যাচ্ছে, ওভার অ্যাক্টিভ হচ্ছে, হাইপার অ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, এবং সবটাই তার জন্য আমরা প্রোভাইড করছি এবং তার চাওয়ার আগে আমরা পৌঁছে দিচ্ছি, না চাইতে সবকিছু দিয়ে দিচ্ছি। এবং না চাইতে দেওয়ার ক্ষেত্রে কোন একটা সময় যদি আমরা খুব কনফ্লিক্ট না দেবো না, তখন তার ভিতরে অস্ত্র সে বের করে, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, ভাঙচুর করে, না খেয়ে শুয়ে বলে, অর্থাৎ আপনার দুর্বল পয়েন্টের উপর সে ব্ল্যাকমেলিং করে তার ইচ্ছাগুলো কেউ না কেউ পূরণ করে দিচ্ছে। এই অভ্যেসটা কিন্তু তার বাড়িতে শুরু করেছে। এই অভ্যেস পূরণ করতে গিয়ে কোনো সময় হাইপার হয়ে বাবা মার প্রতি সে আক্রমণ করলো, অসম্মান করলো। এইগুলো শুরু হলো কিন্তু স্কুলের বাইরে গিয়ে, মানে বাড়ির বাইরে গিয়ে স্কুলে। আজকাল দেখবেন টিচারকে ধরে অপমান করছে, স্কুলে গিয়ে অপমানিত হচ্ছে, সবার সামনে এই বাজে বিহেভগুলো করছে। এগুলো সব আতঙ্কর কিন্তু পরিবারে। আমরা কিন্তু রেখে উঠি যখন টিচাররা তাকে মারে। অ্যাকচুয়ালি শিক্ষকগুলো কিন্তু জানতে হবে, আমি শিক্ষক বা আমি শিক্ষিকা যেই হোক না কেন, আমি প্রথমে হয়েছিলাম কিন্তু মা বা বাবা। এই কোয়ালিটিগুলো যদি আমাদের জানার অভাব থাকে, তাহলে সেখানে কিন্তু একাধিক ছেলে মেয়েদের কাছে আমরা কি ট্রিট করবো। তারপর সংবিধান এবার হয়েছে বাচ্চাদের মারা চলবে না, আমি মারতেও বলছি না, কারণ সে জানে যে আমার এখানে কোনো পানিশমেন্ট নেই এবং বাড়িতে আমার কোনো পানিশমেন্ট নেই। আমাদের স্বাধীন ইচ্ছাগুলো আমরা প্রয়োগ করব, আমাদের কোনো কমিটমেন্ট নেই, আমাদের কোনো দায়বদ্ধতা নেই, আমাদের কোনো ট্রেস নেই, আমি যা খুশি করবো, যা আজকে সভ্যতা তা দাঁড়াচ্ছে। তাই যৌথভাবে আমাদের পরিবার এবং মা বাবাদেরকে এই এডুকেশন দিতে চাই, আগে আমাদের আতুর ঘরটাকে ঠিকঠাক রাখি, অর্থাৎ আমাদের আবেগীয় ভাবনাগুলো বাচ্চার ক্ষেত্রে আমরা ভীষণভাবে প্রোভাইড করি, না চাইতে দিয়ে দিয়েছি, কারণ আমার একটাই সন্তান, সবটাই তার জন্য করি যেটা জীবনে আমি পাইনি। তাহলে আমার বাচ্চা কেন অসুখী হবে, আমার বাচ্চা কেন পাবে না, অর্থাৎ সে কেন পেলো না, এই ব্যবধানটা আমরা তৈরি করে দেইনি। অর্থাৎ সবটাই তার জন্য প্রোভাইড করি, অর্থাৎ সে বুঝলো না তার মূল্যবোধ, কেন আমি পেলাম, কেন আজকে মা বাবা কথা বললো না, কেন মা বাবা আমার সঙ্গে ভালো বন্ধুর মতো মিশলো না। তাহলে এই অভাবগুলো সে কিন্তু জানলো না, সে বুঝলো না আমি কেন পেলাম, অর্থাৎ কেন শব্দ তার জীবনে জানা হলো না, যেটাই পাই সেটাই আমার। একদমই। আমরা এই শিক্ষক এবং অভিভাবকদের কাউন্সিলিং নিয়ে আলোচনা করছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন থেরাপি, একদম আমাদের সময় শেষ, ছোট্ট করে যদি বলেন স্যার, থেরাপি এবং ড্রাগ যে বিভিন্ন ওষুধ দেওয়া হয় এই ধরনের সমস্যার ছেলে মেয়েদের, সেটা কতটা? প্রথমে তো যেটা সব থেকে আগে প্রয়োজন যে বাচ্চাটার আর কোনো প্রবলেম আছে কিনা এডিএইচডি ছাড়া, যদি সেগুলো থাকে সেগুলো আমাদের নজর রাখতে হবে এবং সেগুলোরও ট্রিটমেন্ট করতে হবে। সাইকো এডুকেশন দিয়ে যদি আমরা শুরু করি, যে সাইকো এডুকেশন অফ দ্য পেরেন্টস, সাইকো এডুকেশন অফ দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ, দিনকাল বদলে যাচ্ছে। আমি কিন্তু শিক্ষকদের সব ব্যাপারটাই খারাপ বলছি না, অনেক শিক্ষক তারা চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছে আমাদের কাছে, অনেক শিক্ষক নিজে নিয়ে চলে আসছেন, গৃহ শিক্ষকরা বিশেষ করে নিজে নিয়ে চলে আসছেন আমাদের কাছে বাচ্চাকে দেখাতে। সেই জায়গায় আমি বলি সাইকো এডুকেশন ফর দ্য টিচার্স অলসো, তাদেরকে জানতে হবে যে প্রবলেমগুলো কি কি, হ্যাঁ প্রবলেমগুলো কি কি এবং কিভাবে এটা বাচ্চাটা করে উঠতে পারছে না, সেই জায়গায় বাচ্চাটিকেও জানতে হবে তার প্রবলেমটা কোথায়। ফলে আমি একটা যেটা বললাম যে বাচ্চাকে একটু করে টাইম আউট দিতে হবে, তার যখন মনোযোগ কমে যাচ্ছে তাকে আরো ছোট ছোট প্ল্যানিং করতে হবে, প্রয়োজনে 6 ঘন্টা 8 ঘন্টা প্ল্যানিং করতে হবে। নেক্সট তার একটু বিহেভিয়ার মডিফিকেশন, তার বিহেভিয়ারে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো তাকে লোকেট আউট করে দেওয়া, তার গার্জেনকে লোকেট আউট করে, এটাকে বিহেভিয়ার থেরাপি বলা হয়। এছাড়া কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তার ভেতরে যে চিন্তা ভাবনা যে অস্বচ্ছতা আছে সেটার ভেতরে তার কোন কাজটার কি ফল হচ্ছে সেই জায়গাটা থেকে ঠিকঠাক দেখে নেওয়া প্রয়োজন। এটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এবং ড্রাগ থেরাপি, হ্যাঁ, এবার ড্রাগ থেরাপির ভেতরে ইউজুয়ালি 6 বছরের আগে করা হয় না। কিছু কিছু ড্রাগ যেমন অ্যাটামক্সিটিন দেওয়া হয়, এগুলো মোস্টলি রিওয়ার্ডিং জোন, যেটা ডোপামিন সিক্রেশনের জায়গাটাই ঠিক করে, কন্ট্রোল করে। অ্যাটামক্সিটিন দেওয়া হতে পারে, তার হ্যাঁ
তাছাড়া মিথাইল ফেনিডেট দেওয়া যেতে পারে, অ্যান্টিডিপ্রেসেন্ট, বা বাচ্চারই দুরন্তপনা কমানোর জন্য আমরা অনেক সময় একটু অ্যান্টিসাইকোটিক ড্রাগও দেওয়া হয়, যেমন রিসপেরিডন, এবং তার সঙ্গে অনেক সময় দেওয়া যায় যে ক্লোনিডিন জাতীয় ওষুধ। একদমই। সুস্থ সুন্দর সন্তানের জন্য, শিশুর জন্য বাবা মারা সবসময় কিন্তু খুবই চিন্তিত। সেইখানে দাঁড়িয়ে অভিভাবকদের একটা বিরাট ভূমিকা আছে একটা সন্তানকে, শিশুকে সুস্থ পথে পরিচালিত করতে। স্যার, আপনি যদি বলেন একটা মেসেজ, অভিভাবকরা কি করবেন? ফার্স্টে এই এডিডি পেশেন্টদের জন্য বাবা মাদের ফার্স্ট কাজ হচ্ছে ওরা একটু ভাবে ইম্পালসিভিটি ক্যারেক্টার থেকে একটা যেন চেঞ্জ হয়, অর্থাৎ বাচ্চা অস্থির হচ্ছে আপনারা অস্থির হবেন না, বাচ্চা অস্থির হয়েছে ভাঙচুর করছে ছোটাছুটি করছে আপনি তার পিছনে ছোটাছুটি করবেন না, সে যেটা ছুটাছুটি করবে সে আরো তার অ্যাগ্রেসিভিটিটা বেড়ে যাবে, আপনি চেপে যান, আপনি চুপচাপ থাকুন, আপনি রে করে উঠবেন না, আপনি দেখবেন অনেকটা কমে গেছে। এবং বাচ্চাকে বাড়ির বাইরে রাখুন, আপনারা সেখানে থাকবেন না, কারণ সে জানে বাবা মা যেখানে থাকবে তার সিকিউর আছে, আমি বদমাইশি করব, উশৃঙ্খল করব, আমাকে সিকিউর করবে। আপনাকে ডিস্টেন্স রেখে বা দূরে রেখে বাচ্চাকে অন্য জায়গায় রাখুন, কোনো চাইল্ড জায়গায় রাখুন, কোনো প্লে গ্রাউন্ডে রাখুন, সেখানে আপনারা থাকবেন না, তখন সেই ইনসিকিউরিটি জায়গাটা নিজেকে কন্ট্রোল করার প্রবণতা নেবে। আপনারা প্রেজেন্টেশন থেকে ওকে গাইড করার চেষ্টা করবেন না, যদি করেন নিজেকে ইম্পালস কন্ট্রোল করুন। সারাদিন ওরা যতটা ইম্পালস হয় মানে অস্থির হয় তার থেকে ডবল অস্থির আপনারা হয়ে থাকেন, সবসময় তাকে ধর করে অর্থাৎ সবসময় ডেডিকেট করে রাখেন, এটাকে বন্ধ করুন। এটা আজকের মেসেজ। একদমই। অস্থির এবং অমনোযোগিতা কিন্তু কোনো একটা মানসিক সমস্যা, এবং এই সমস্যা থাকতেই পারে, তবে অভিভাবকদের বলছি এই সমস্যাকে চিনে নিন সঠিক সময়, আর সঠিক চিকিৎসা যদি দিতে পারেন তাহলে আপনার সন্তানও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনস্রোতে ফিরে পেতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি, ডক্টর মহাপাত্র। আপনাদের বলছি কেমন লাগছে আমাদের মন নিয়ে অনুষ্ঠান, চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়। কেন্দ্রীয় অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতা 95। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।